বদল নেতা একটা ছোট্ট একটা মেয়েকে, কম বয়সের মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, বাবা রাজি না হওয়াতে বাবাকে খুন করে। আমরা কি দেখি এখন সেই পরিবেশ সৃষ্টি হয়েছে যে নির্বাচনের সুষ্ঠু। আমরা দেখি একটি ছোট রাজনৈতিক দল সমাবেশ করতে গেলে বিএনপির লোকেরা হামলা ভাঙচুর করে। আমরা যখন দেখি ইশরাক সাহেব একটা অবৈধ নির্বাচনকে এই কোর্টের মাধ্যমে কি একটা রায় নিয়ে যখন জনগণকে অস্বস্তি করে তোলে দিনের পর দিন, সেইখানে জোর করে বলে যে সরকার যদি শপথ না পায় নিজে শপথ করে নেব। আমরা কি মনে করি যে এখন সেই পরিবেশ সৃষ্টি হয়েছে যে এই নির্বাচন দেওয়ার পরিবেশ? এমন ব্যালেন্স রেখে কথা বলেন, মনে হয় যে দেশটাও যদি ভারতের হাতে চলে যায় এটাতেও তার কোনো দ্বিধা নেই। তবে আওয়ামী লীগ প্রীতি তিনি এত আওয়ামী লীগকে ভালোবাসেন, যদি ভারতের কাছে আমাদের বাংলাদেশ চলে যায় সেখানেও তার আপত্তি থাকবে না। স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো বোঝে না। যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। আমি একটা কথা বলি ইফতেখার ভাই, আমরা ওই গ্রামে যখন আমাদের কেউ দাওয়াত দেয়, কিছু সংখ্যক লোক মাটিতে বসে আর কিছু সংখ্যক স্পেশাল লোক তারা ওই টেবিলে বসে খাওয়া দাওয়া করে। সমতার ক্ষেত্রে এই বিচারটুকু সম্পন্ন হয় না। তা বাংলাদেশের মানুষ কি আমরা আজকে সমতার পেছনে পড়ে আছি? কিছু সংখ্যক দলের সঙ্গে ডক্টর ইউনূস এখানে কথা বলেন, আমি আজকে ডক্টর ইউনূসের সম্পর্কে সমালোচনা করতেছি, সবসময় তার পক্ষেই কথা বলি। আর কিছু সংখ্যক এদেশের লোকের সঙ্গে কথা বলবেন, আর আবার তাকে লন্ডনে গিয়ে বিশেষ স্পেশাল লোকের সঙ্গে কথা বলতে হবে। আমাদের কি রাজনীতি শিষ্টাচার এভাবে শিক্ষা দেয়? না, আমি মনে করি সমতার ভিত্তিতে সবাই সমান। আমরা সমতার ভিত্তিতে ন্যায্যতাকে প্রকাশ করতে চাই, ন্যায্যতা আসল মাপকাঠি। আমরা এখানেই সমতা বন্টন করতে পারলাম না। ওই ইলেকশনের কথা বলেন, সেখানে কতখানি সমতা বন্টন হবে আমরা টের পাচ্ছি। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ। ফরহাদ সাহেব আনমিউট করতে হবে। মিউট আছেন ভাই। আসসালামু আলাইকুম যে মনির ভাই এবং সম্মানিত অতিথিবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমার প্রশ্ন হচ্ছে রবিবার কাছে, উনি আমার একজন প্রিয় মানুষ। তো ওনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে উনি বলেছেন জামাত, এনসিপি সহ অন্যান্য দল ডক্টর ইউনূসের সাথে বসেছেন এবং তারা ব্যক্তিগতভাবে তাদের সাক্ষাৎকার দিয়েছেন এবং এটা বিএনপিও করেছে, সালাউদ্দিন সাহেব নেতৃত্ব দিয়েছেন। এটা স্বাভাবিক বিষয় এবং আমরা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে লন্ডনে জনাব তারেক রহমানের সাথে বৈঠকটা এটা আমাদের রাজনীতির জন্য অবশ্যই শুভ, আমাদের জন্য ভালো বই নিয়ে আসবে, এটা আমরা আশা করি। তবে যেটা হচ্ছে ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমানের বৈঠকের পরে যৌথ বিবৃতিটা দিয়ে যে নির্বাচনের তারিখটা ঘোষণা বা সম্ভাব্য একটা তারিখ ঘোষণা করার যে যৌথ বিবৃতিটা দিয়েছে, সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত এবং এটা কি আসলে সরকারের নিরপেক্ষতা আছে বলে আমরা মনে করবো কিনা, ঠিক আছে? তবে আমার কাছে মনে হয় এখানে সরকারের নিরপেক্ষতা রক্ষা হয় না, কারণ দেশে শুধু বিএনপি, ঠিক আছে, অবশ্যই ওনারা হয়তো সুষ্ঠু নির্বাচন হলে আগামীতে সরকার গঠন করবেন, ভালো অবস্থানে থাকবেন, এটা স্বাভাবিক। কিন্তু এখানে দেশের অন্যান্য সমস্ত রাজনৈতিক দল যারা আছে, হোক একজনের এক দল কিংবা 10 জনের এক দল, কিন্তু সেটাই তো সেই নিবন্ধিত দল, তাদেরও তো মতামত নেওয়ার একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো আমি রবিবার কাছে এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে না প্রশ্নটা নেন আপনি শর্ত সাপেক্ষে, আপনি কথাটা বুঝতে হবে। শর্ত সাপেক্ষে কন্ডিশনালি এই যৌথ বিবৃতিটা দেওয়া হয়েছে। এখানে বলা হয় নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু এপ্রিলে নির্বাচন হবে, এটা কিন্তু একেবারেই ডেডলাইন হিসাবে প্রধান উপদেষ্টা দিয়েছেন, এটার কোনো বিকল্পও নাই। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আসছে না। আপনারা যেভাবে শোনেন, আমার কথা শেষ হোক। কন্ডিশনালি, আমি তো কথাই শেষ করলাম। কন্ডিশনালি 3টা কন্ডিশন আছে এখানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য এবং এখানে অতিথিবৃন্দ সালাম এবং শুভেচ্ছা। প্রশ্ন ছিল মনিরুল ভাই রবির কাছে, কিন্তু উনি চলে গেছেন। আমি আফসারি ভাইকে প্রশ্নটা করতে চাই। তো আপনি আফসারি ভাই, আপনি কি মনে করেন যে এখন এই যে ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক নির্বাচন, এখন যে সেই পরিবেশ সৃষ্টি হয়েছে, আপনি কি মনে করেন যখন আমরা দেখি একটি ছোট রাজনৈতিক দল সমাবেশ করতে গেলে বিএনপির লোকেরা হামলা ভাঙচুর করে, আমরা যখন দেখি ইশরাক সাহেব একটা অবৈধ নির্বাচনকে এই কোর্টের মাধ্যমে কি একটা রায় নিয়ে যখন জনগণকে অস্বস্তি করে তোলে দিনের পর দিন,
সেইখানে জোর করে বলে যে সরকার যদি শপথ না পাড়ায় নিজে শপথ করে নেব। আমরা কি মনে করি যে এখন সেই পরিবেশ সৃষ্টি হয়েছে যে এই এই নির্বাচন দেওয়ার পরিবেশ? আমরা যখন দেখি এই নদী খননের নামে এই গাং কেটে দুই পাশের গ্রামের মানুষকে অসহায় করে করে তোলে বালু কেটে, অথচ প্রশাসন নীরব থাকে, তাদেরকে হাত করে নিয়ে গেছে। আমরা কি এখন দেখতে পাচ্ছি যে এই নির্বাচন কখনো সুষ্ঠু হবে? যখন আমরা দেখি যুবদল নেতা, আমরা যখন দেখি যুবদল নেতা একটা ছোট্ট একটা মেয়েকে, কম বয়সের মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, বাবা রাজি না হওয়াতে বাবাকে খুন করে, আমরা কি দেখি এখন সেই পরিবেশ সৃষ্টি হয়েছে যে নির্বাচনের সুষ্ঠু? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। গোলাম রব্বানী আনমিউট করেন। গোলাম রব্বানী সাহেব আনমিউট করেন, বলেন কোন প্রশ্ন। আসসালামু আলাইকুম সঞ্চালক মুনির ভাই, আজকে অতিথি যারা যুক্ত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। যে আমাদের যে 5 আগস্ট যে বিপ্লব ঘটেছিল, আমরা যে বিপ্লবটা পেয়েছিলাম, তার যে মূল উদ্দেশ্য ছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং সমতার ভিত্তিতে ন্যায্য অধিকার। কিন্তু আমরা যখন ডক্টর ইউনূস স্যার যে সংস্কারের কাজে হাত দিয়েছেন, সেই সংস্কারটা আমরা বাধাগ্রস্ত হচ্ছে। এই সংস্কার, আমাদের সংস্কার হচ্ছে, যদি আমাদের মাইন্ডসেটে যদি সংস্কার না হয়, আমি মনে করি সংস্কার করে কোনো লাভ হবে না। আমরা জানি যে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ছিল, কিন্তু সেখানে কিন্তু হাসিনা ক্ষমতায় এসে সেটা পরিবর্তন করেছে। আজকে যদি সংস্কার হয়, আমি মানলাম যে সব সংস্কার হয়ে গেল, কালকে যদি যে দল ক্ষমতায় আসবে তারা যদি সংবিধান আবার পরিবর্তন করে, সেটা আপনি ঠেকাবেন কিভাবে? এই জন্য আমাদের সংস্কার হচ্ছে আমাদের মাইন্ডসেট সংস্কার, আমাদের নীতির ভিতরে যদি সংস্কার না হয়, কিয়ামত পর্যন্ত সংস্কার করলে সংস্কার হবে না। আর আমার একটা প্রশ্ন করে আমি শেষ করবো। আমার প্রশ্ন হচ্ছে মেজর আফসারি স্যারের কাছে, যে আমাদের দেশে যে 4টা বড় দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং জাতীয় পার্টি, এই 4টা দলের ভিতরে জামাত বাদ দিয়ে 3টা দলের ভিতরে পরিবারতন্ত্র। তো আমরা গণতন্ত্রের নামে কি পরিবারতন্ত্র করছি না? জামাত যদি তাদের পরিবারতন্ত্র না করতে পারে, তারা যদি তাদের লিডারশিপ নিজের একজন পরিবর্তন হয়ে যদি তারা প্রধান দায়িত্ব পালন করতে পারে, তাহলে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, যারা বিভিন্ন দল আগামী দিনে ক্ষমতা আসবে বা বাংলাদেশে থাকবে, তারা কেন পরিবার থেকে বের হতে পারছে না? জি জি, ধন্যবাদ। আপনি মুশারফ, অনেক শব্দ হচ্ছে আপনার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই, আপনাকে ধন্যবাদ এবং আপনার চ্যানেলের সকল অতিথিদেরকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আমি তো ওদিন ডক্টর কলিমুল্লাহর কিছু কথা বলছিলাম। আপনার এই চ্যানেলের মধ্যে মেহমানেরা, আপনার অতিথিরা আমাকে বলছে যে ওনারা অত্যন্ত দুঃখ পাইছে। কিন্তু আজকে আপনার দর্শকরা কি বলতেছে কলিমুল্লাহর ব্যাপারে? উনি যে কথাবার্তাগুলো বলে, যে উনি মনে করে যে আর উনি দেখে আর কেউ দেখে না। আসলে বাস্তবতা হইলো উনি বলতেছে, আমরা দেখতেছি, কিন্তু আমরা এই কথাগুলো আলাপ আলোচনাও করতে পারতাম না। ও পরাগ নামের এক শিক্ষক আমাদের এখানে আসে, তখন আওয়ামী লীগের আমলে তাহলে আমরা কথা বলতে পারতাম না। এই দলে টানে নিত, ওই দলে টানে নিত, ওইদিকে টানে নিত, পাকিস্তানি টানে নিত। এখন আবার ওই কলিমুল্লাহ লগে কলিমুল্লাহ ওনার বড় শিক্ষক হয়ে গেছে। কিন্তু উনি যে দেশের বিরুদ্ধে কথা বলে, উনি যে হাসিনার পক্ষে ওই দেশের বিরুদ্ধে কথা বলে, এগুলো তো আমরা জনগণ দেখি। তো আমরা ওনাকে আর এই ধরনের বিশ্বাস করতে রাজি না। ওনাকে যে কথাগুলো বাইরে চ্যানেলে যায় বলে, আপনাদের চ্যানেলে আসলে ওই কথার মধ্যে সে থাকে না। এটা হলো বাস্তবতা। আর দ্বিতীয় কথা হলো, জি, আমাদের ডক্টর ইউনূস সাহেব যে লন্ডনে তারেক সাহেবের লগে যে কথাবার্তা হয়েছে, বা আমাদের উনি যে একটা সমঝোতা বা যাই ওই আন্ডারগ্রাউন্ডে যেটাই হয়েছে, সেটা একটা স্থিতিশীল আসুক, বা একটা আমাদের 5 তারিখের পরে কিছুদিন স্থিতিশীল ছিল, এরপরে আবার স্থিতিশীল থেকে একটু বদল হয়ে গেছে। এখন আমরা আবার দেখতেছি রাজনীতি কিছুটা স্থিতিশীলের মধ্যে আসতেছে। তো এটাকে আমরা ধন্যবাদ জানাই। কেউ বিরোধিতার খাতিরে বিরোধিতা করবে, কিন্তু এগুলা ঠিক না ভাই। এগুলা দেশের জন্য শুভকর না। আমরা দেশের শান্তি চাই, দেশের শৃঙ্খলা চাই। হয় ফেব্রুয়ারি নির্বাচন হবে অথবা এপ্রিলে নির্বাচন হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ধন্যবাদ। আরেকজন আছেন